আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি ভারতবর্ষের ইতিহাসে 26শে জানুয়ারির একটা বিশেষ মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে, এবং এই দিনটাকে জাতীয় উৎসব হিসাবে পালন করা হয়ে থাকে। ভারতবর্ষের সার্বভৌমত্বকে বিশ্বের দরবারে তুলে ধরা হয় এই দিনটাকে। কিন্তু আমাদের এই দিনটা সম্পর্কে অনেক কিছু প্রশ্ন থাকে। আজকে চেষ্টা করব ওই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খোঁজার। আমাদের মধ্যে অনেকেই জানতে চায় যে এই দিনটা অর্থাৎ 26শে জানুয়ারি কেন জাতীয় উৎসব হিসাবে পালন করা হয়, বা এই দিনটাকে এত মর্যাদা কেন দেওয়া হয়েছে। এবং আমরা আজকের এই ভিডিওতে এটাও জানার চেষ্টা করব যে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এর মধ্যে কি পার্থক্য রয়েছে। কেননা আমরা জানি ভারতবর্ষের সংবিধানে যে প্রাম্বেল, সে প্রাম্বেলের মধ্যে বা ভূমিকার মধ্যে এটা উল্লেখ করা হয়েছে যে ভারতবর্ষ ডেমোক্রেটিক এবং রিপাবলিক, অর্থাৎ এই দুটো শব্দ উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এবং প্রজাতান্ত্রিক দেশ। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে ভারতবর্ষকে কেন গণতান্ত্রিক দেশ বলা হয় বা কেন প্রজাতান্ত্রিক দেশ বলা হয়, এবং অন্যান্য দেশের সাথে আমাদের কি পার্থক্য রয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি ভারতবর্ষে দীর্ঘকাল মুঘল সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠিত ছিল, এবং বাহাদুর শাহ জাফর অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পরে মুঘল সাম্রাজ্যের পতন হয় সরকারিভাবে। তারপরে শুরু হয় ব্রিটিশ সাম্রাজ্য। যদিও বা তার 100 বছর ধরে তারা এখানে শাসন করেছে, কিন্তু সরকারিভাবে এখানে 1857 পর থেকে ব্রিটিশ রাজ বলা হয়ে থাকে। তো এই যে 200 বছর ব্রিটিশ শাসন করেছে, তাদের শাসন ব্যবস্থা একটু আলাদা ছিল। কিন্তু দীর্ঘ ভারতবর্ষের নাগরিকদের ত্যাগ তিতিক্ষার পরে এখানে স্বাধীনতা এসছে 1947 খ্রিস্টাব্দে। এটা আমাদের কম বেশি জানা। ভারতবর্ষ যখন স্বাধীন হলো, যেহেতু ভারতবর্ষের নিজস্ব কোনো সংবিধান ছিল না, নিজস্ব কোনো ধারণা ছিল না যে ভারতবর্ষকে কিভাবে পরিচালনা করতে হবে বা এখানে শাসন ব্যবস্থা কেমন হবে, এই ধরনের কোনো নীতি ছিল না। তো যারা ভারতবর্ষকে স্বাধীন করেছেন তারা সম্মিলিতভাবে একটা কমিটি তৈরি করলো যে একটা সংবিধান রচনা করতে হবে। তার জন্য একটা কমিটি তৈরি করা হলো, এবং সেই কমিটির মাথায় রাখা হলো ডক্টর বি.আর. আম্বেদকরকে। তো তিনি দীর্ঘ 2 বছর অর্থাৎ 47 সাল থেকে নিয়ে 1949 পর্যন্ত তিনি 2 বছর ধরে একটা খসড়া তৈরি করলেন, একটা সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানটা পাস হলো 1949 সালের 26শে নভেম্বর। তো সেটা গৃহীত হলো এবং সেটাকে অ্যাকসেপ্ট করা হলো। করার পরে সরকারিভাবে 1950 সালে 26শে জানুয়ারিতে সেই সংবিধানটাকে পুরোপুরিভাবে কার্যকর করা হলো। অর্থাৎ আমরা এটা জানতে পারলাম যে ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে, এবং সেটাকে কার্যকর করা হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। তো সেই দিনটাকে স্মরণ রেখে আমরা প্রতিটা বছর আমরা এইরূপভাবে 26শে জানুয়ারিকে উদযাপন করে থাকি, এবং ভারতবর্ষ যে একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ, সেটাকে বিশ্বের দরবারে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে তুলে ধরা হয়। এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। এবারে আমরা জানব যে ভারতবর্ষকে কেন গণতন্ত্র বলা হয়েছে বা কেন প্রজাতন্ত্র বলা হয়েছে, এই সম্পর্কে আমরা জানব। আমরা জানি যে বিশ্বের ইতিহাসে একেবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে রাজতন্ত্র চলে আসছে। রাজতন্ত্র বলতে আমরা যেটা বুঝি সাধারণত যে রাজার ছেলে রাজা হবে, অর্থাৎ একটা বংশের মানুষ সারা দেশের মানুষের ওপরে রাজত্ব করবে, শাসন করবে, এটাকেই আমরা রাজতন্ত্র হিসেবে জানি। কিন্তু তারপরে আসলো একটা শাসন ব্যবস্থা যেটাকে গণতন্ত্র বলা হয়। তো গণতন্ত্র কি সে সম্পর্কে আমরা জানব যে ভারতবর্ষ কেন গণতান্ত্রিক দেশ। এখানে রাজতন্ত্র নাই, অর্থাৎ এখানে রাজার ছেলে রাজা হবে এরকম কোনো ব্যবস্থা আমাদের সংবিধানে নাই। তো এখানে রাজতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে আমরা কিছুটা পার্থক্য বুঝতে পারলাম যে রাজতন্ত্র বিশেষ একটা বংশের রাজত্ব বা শাসন ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র। গণতন্ত্র হচ্ছে কি, এ সম্পর্কে
একজন বিখ্যাত রাজনীতিবিদ আব্রাহাম লিঙ্কন, যিনি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, তার যে উক্তি সেটা আমি তুলে ধরবো এখানে। তিনি বলছেন যে গণতন্ত্র কি? তিনি বলছেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ যে গণতন্ত্র হবে সেখানে জনগণের দ্বারাই সরকার, জনগণের সরকার হবে, জনগণের দ্বারাই হবে এবং জনগণের জন্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাজার ছেলে রাজা হবে এরকম কিছু ব্যাপার নয়, একজন সাধারণ ব্যক্তিও সে প্রধানমন্ত্রী হতে পারে। গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের সরকার, কিন্তু বাই দ্য পিপল, অর্থাৎ যে গভর্নমেন্ট, যে সরকার আসবে সে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সে ক্ষমতায় আসবে। তা আমরা এখানে দেখতে পাই ভারতবর্ষে জনগণের মাধ্যম দিয়ে ভোট করা হয় এবং সেই ভোটের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আমরা নির্বাচন করে থাকি। তাহলে বাই দ্য পিপল হয়ে গেল, ফর দ্য পিপল, এবং এই সরকার কোনো বিশেষ ব্যক্তিবর্গর জন্য, বিশেষ সমাজের জন্য নয়, বরং সারা দেশের মানুষের জন্য কাজ করবে। এটা কি বলা হয়েছে? বাই দ্য পিপল। এটা একটা দিক হলো। তাহলে আমরা জানতে পারলাম যে গণতন্ত্র বলতে কি বোঝানো হয়েছে, যে জনগণই শেষ কথা, এখানে জনগণই প্রধানমন্ত্রী হবে, জনগণই ভোটার হবে, জনগণের জন্যই কাজ করতে হবে, এটা হচ্ছে গণতন্ত্র। এবারে আসি যে ভারতবর্ষকে প্রজাতন্ত্র কেন বলা হয়েছে, যেটাকে আমরা রিপাবলিক কেন বলা হয়েছে। তো প্রজাতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে কি পার্থক্য, এটাও আমরা সংক্ষিপ্তভাবে জানব। যে গণতন্ত্র বুঝে নিচ্ছি, এবার প্রজাতন্ত্র বুঝি। আচ্ছা, গণতন্ত্রর দুটো মূল নীতি আছে। সেই নীতি হচ্ছে এই যে বলা হয়েছে যে গভর্নমেন্ট শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ডাইরেক্টলি, অর্থাৎ যে সরকার হবে সে সরাসরি ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে তাকে ক্ষমতায় আসতে হবে। আর একটা বলা আছে পিপল ক্যান পার্টিসিপেট উইথ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ জনগণের এই ক্ষমতা থাকবে, সাধারণ মানুষের এই ক্ষমতা থাকবে যে সরকার যে কি কার্যকলাপ চালাচ্ছে সেই সম্পর্কে তদারকি করা বা নজর রাখার তার অধিকার আছে। সেই জন্য আমরা ভারতবর্ষে একটা আইন আমরা জানি, RTI বলা হয়, রাইট টু ইনফরমেশন, অর্থাৎ সরকারের যে কোনো নীতি, যে কোনো কাজ সেই সম্পর্কে জানার অধিকার প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের আছে। এটা হচ্ছে গণতন্ত্রের মূলনীতি। পক্ষান্তরে প্রজাতন্ত্র আমরা যেটা দেখতে পাই, সেখানে মূলনীতি হিসেবে বলা হয়েছে যে হেড অফ দ্য কান্ট্রি শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, অর্থাৎ যিনি দেশের রাষ্ট্রপ্রধান হবেন তিনি সরাসরি নির্বাচিত হতে পারেন জনগণের মাধ্যমে, অথবা ইনডাইরেক্টলি তিনি নির্বাচিত হতে পারেন। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যিনি রাষ্ট্রপ্রধান হবেন জরুরি নয় যে তাকে ভোটে দাঁড়িয়ে তাকে জিতে তারপরে সে রাষ্ট্রপ্রধান হবে, এরকম কোনো ব্যাপার নয় প্রজাতন্ত্রে। আর একটা বলা হয়েছে যে এখানে রাজতন্ত্রের কোনো অবকাশ নাই, অর্থাৎ প্রজাতন্ত্রে রাজতন্ত্রের কোনো অবকাশ নয়। অর্থাৎ যিনি রাষ্ট্রপতি হবেন, রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি হবে, এরকম কোনো ব্যাপার নয়। এটাকে বলা হয়েছে মোনার্কি সিস্টেম ইজ অ্যাবসেন্ট, অর্থাৎ রাজতন্ত্রের কোনো ভূমিকা নাই প্রজাতন্ত্রে। তাহলে আমরা জিনিসটা দেখতে পেলাম যে আমাদের যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি, তিনি কিন্তু সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কিন্তু ক্ষমতায় আসেনি বা রাষ্ট্রপতি হননি, বরং তাকে সীমিত কিছু মানুষ তাকে দাঁড় করিয়েছে। সেটা কী করে, যে সরকার ক্ষমতায় থাকে তাদের যেহেতু MP বেশি থাকে, তো সেই MPর ভোটের মাধ্যম দিয়ে একটা রাষ্ট্রপতিকে তারা সিলেক্ট করে। আমরা জানি আমাদের ভারতবর্ষে এখানে কি বলে দু ধরনের সাধারণত ভোট হয়ে থাকে। মুখ্যমন্ত্রী নির্বাচন করার জন্য যেটাকে বিধানসভা ভোট বলা হয়, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী তৈরি করার জন্য যে ভোট হয় সেটাকে লোকসভা বলা হয়। অর্থাৎ লোকসভা ভোটের মাধ্যম দিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী তৈরি করি এবং বিধানসভা ভোটের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা তৈরি করে থাকি। তাহলে আমরা জানতে পারলাম যে গণতন্ত্র আর প্রজাতন্ত্রের মধ্যে কি পার্থক্য। এবারে আসছে যে আমাদের ভারতবর্ষে একই সাথে গণতন্ত্র বিরাজমান আর প্রজাতন্ত্র বিরাজমান। কেন? আমাদের এখানে প্রধানমন্ত্রী আছে যিনি সরাসরি দেশকে পরিচালনা করছেন, কিন্তু তার পাশে রাষ্ট্রপতি আছেন যিনি কিন্তু বিশেষ বিশেষ সময় দেশের ক্ষমতা নিজের হাতে তুলে নেন। যখন আমরা এর আগেও এই ভারতের ইতিহাসে এসছে ইমার্জেন্সির সময়, ইন্দিরা গান্ধীর সময়, তখন কিন্তু রাষ্ট্রপতির শাসন হয়েছিল। রাষ্ট্রপতির কাছে সংবিধান শেষ কথা, আর গণতন্ত্রে কিন্তু জনগণ শেষ কথা। অর্থাৎ মেজরিটি
অর্থাৎ জনসংখ্যার বেশিরভাগ অংশ যেটা বলবে সেটা সরকার করতে বাধ্য হবে। কিন্তু রাষ্ট্রপতি শাসন হলে সেখানে কিন্তু এই গণতন্ত্র, এখানে মেজরিটির কথা ভাবা হয় না, বরং সেখানে ভাবা হয় যে সংবিধান কি বলছে, অর্থাৎ সংবিধানই শেষ কথা। তো আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব তখনই বজায় থাকবে যখন গণতন্ত্র এবং প্রজাতন্ত্র বজায় থাকবে। যদি দুটোর একটা না থাকে তাহলে দেশের যে শাসন ব্যবস্থা সেটা দুর্বল হয়ে যাবে, যেটা আমরা চায়নাতে দেখতে পাচ্ছি। সেখানে প্রজাতন্ত্র আছে কিন্তু গণতন্ত্র নাই, অর্থাৎ সেখানে একদলীয় শাসন ব্যবস্থা আছে, একটাই দল আছে জিনপিংয়ের দল, অর্থাৎ সেই দলেরই কেউ না কেউ ক্ষমতায় আসবে, অন্য কোনো আর বিপক্ষ বলে কোনো নয়। আবার আমেরিকায় চলে গেলে সেখানে দেখা যাবে যে দুটোই দল আছে, রিপাবলিক আর ডেমোক্রেটিক, এই দুটো দল আছে, ওই দুটো দলেরই মধ্যে কেউ না কেউ রাষ্ট্রপতি হবে। ওখানে কিন্তু মানে প্রজাতন্ত্রই শেষ কথা ওখানে। আবার ইংল্যান্ডে চলে যান, সেখানে গণতন্ত্র আছে কিন্তু তার সাথে রাজতন্ত্র আছে। মানে সেখানে আমাদের এখানে যেরকম রাষ্ট্রপতি সব থেকে বড় পদে, রাষ্ট্রপতি হয় আমাদের এখানে, কিন্তু আবার ব্রিটেন বা ইংল্যান্ডে সেখানে কিন্তু রানী আবার শেষ কথা, সেখানে যে রানী তিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান, কিন্তু সেখানে গণতন্ত্র আছে, সেখানেও প্রধানমন্ত্রী আছে, তো তাদের মাধ্যমেই দেশটা পরিচালিত হয়। তো এইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে শাসন ব্যবস্থা আলাদা আলাদা আছে। এবারে কিছু ভালো মন্দ দিক আছে, আমি সেই ভালো মন্দ দিকও বলছি। রাজতন্ত্রে একটা ভালো দিক হচ্ছে যে সেখানে হানাহানি, কারাপশন, দুর্নীতি খুবই কম হয়। যেমন আরব দেশগুলোতে সেখানে কিন্তু রাজতন্ত্র আছে, সেখানে কারাপশন, দুর্নীতি, হত্যা, মার্ডার, ফিতনা এগুলো খুবই কম হয়। কিন্তু সেখানে স্বাধীনতা নেই বললেই চলে, অর্থাৎ মানুষ যদি, আমরা যে এই ভারতবর্ষে যেরূপভাবে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারি, মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারি, বা শাসন কোনো আমরা সমালোচনা করার অধিকার আছে, কিন্তু রাজতন্ত্রের সমালোচনা করার অধিকার নাই, তাহলে এই ক্ষেত্রে তারা কিন্তু পিছিয়ে রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে যুদ্ধ, তার সেখানে মারামারি, হানাহানি, কাটাকাটি, এই সমস্ত জিনিসগুলো ওখানে কম আছে। কিন্তু যেখানে গণতন্ত্র প্লাস প্রজাতন্ত্র আছে, এখানে স্বাধীনতা অনেক অনেক বেশি আছে, একটা মানুষ যা ইচ্ছে তাই করতে পারে, যাকে ইচ্ছা বলতে পারে, অনেক কিছু স্বাধীনতা আছে। আবার যেখানে শুধু প্রজাতন্ত্র আছে সেখানে আবার একটা সমস্যা আছে, সেখানে কিন্তু যেরকম চায়নাতে একজন ব্যক্তি চাইলেই ওই জিনপিংয়ের সমালোচনা করতে পারে না, তাকে অনেক কিছু কৈফিয়ত দিতে হবে। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছেই প্রত্যেকটা দেশের মানে শাসন ব্যবস্থা আলাদা আলাদা আছে এবং প্রত্যেককেই তারা ভালো মন্দ সেটা বুঝেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি গর্বিত যে আমাদের ভারতবর্ষে এখানে সংবিধানই শেষ কথা, এখানে সংবিধান আছে বলে এখানে একটা হিন্দু যে সুবিধাটা পাচ্ছে, একটা মুসলিমও সেই সুবিধা পাচ্ছে, একজন খ্রিস্টানও সেই সুবিধা পাচ্ছে, এই দিকে আমরা গর্ববোধ করি। অনেকে প্রশ্ন করে যে ইসলামী শাসন ব্যবস্থা কীরকম। বর্তমানে যে শাসন ব্যবস্থা আছে তার সাথে ইসলামী শাসন ব্যবস্থার একটু পার্থক্য আছে, সেটাও আমি বলে দিই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে যান তখন কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শাসন ব্যবস্থা দিয়ে যাননি, বা হযরত আবু বকরকে তিনি সরাসরিভাবে খলিফা নির্বাচন করেননি, তিনি জনগণের উপরে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। তারপরে সেখানের অর্থাৎ বড় বড় সাহাবারা তারা নির্বাচিত করেছেন হযরত আবু বকরকে। এটার দ্বারা আমরা বুঝতে পারলাম যে গণতন্ত্র। আর একটা জিনিস হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যান এক পৃথিবী থেকে, তখন তিনি কিন্তু জনগণের হাতে কিন্তু ছেড়ে দেননি, বরং তিনি নিজে থেকে হযরত উমরকে খলিফা নির্ধারণ করেছিলেন। অথচ তার কিন্তু সন্তান ছিল আব্দুর রহমান বিন আবু বকর, যথেষ্ট কাবিল এবং যোগ্য ছিলেন, কিন্তু তারপর তিনি হযরত উমরকে করলেন। তাহলে এর দ্বারাই তিনি রাজতন্ত্রকে শেষ করলেন, মানে তিনি রাজতন্ত্র কায়েম করলেন না। আর একটা দিক হচ্ছে অর্থাৎ তার নিকটে ছিল যিনি যোগ্য হবেন তিনি দেশের প্রধান হবেন। কিন্তু হযরত উমর যখন শাহাদাত বরণ করলেন, তো তার পূর্বে তিনি কিন্তু 6 জন ব্যক্তিকে করলেন যে এই 6 জন ব্যক্তির মধ্যে যিনি সবথেকে বেশি যোগ্য বলে মনে হবে তাকে তোমরা রাষ্ট্রের দেশের প্রধান করে নেবে। তো এইভাবে আমরা দেখতে পারলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, শাসন ব্যবস্থা গ্রহণ করলেন। তাহলে ইসলামে কিন্তু শাসন ব্যবস্থার নির্দিষ্ট আলাদা আলাদা পরিধি আছে, যে সম্পূর্ণ গণতন্ত্র তাও নয়, সম্পূর্ণ রাজতন্ত্র তাও নয়, সম্পূর্ণ প্রজাতন্ত্র তাও নয়। একটা নির্দিষ্ট আছে, সেটা হচ্ছে এই যে যোগ্য হবে, যে সৎ হবে, যার মধ্যে ক্ষমতা থাকবে, যার মধ্যে দেশকে পরিচালনা করার ক্ষমতা থাকবে, সেই হবে দেশের প্রধান। এবারে সেটা কিভাবে হবে সেটা তখনকার পরিস্থিতির সিচুয়েশন সেটা বলে দেবে। যাই হোক, আমরা 26শে জানুয়ারি সম্পর্কে এতটুকু জানতে পারলাম, এবং আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য যে আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা কেমন, প্রত্যেকটা নাগরিকের অধিকার কেমন আছে, এবং
আমরা কাকে নেতা করব, কাকে করব না, এই সমস্ত অধিকার যেগুলো আমাদের আছে সেগুলো পুরোপুরি যাতে করে আমরা কার্যকর করতে পারি, সেই জন্য এই ভিডিওটা করা। প্রত্যেকের কাছে এই মেসেজ পৌঁছানো দরকার রয়েছে। একজন সচেতন নাগরিক দেশের জন্য যতটা উপকার হবে, একজন অসচেতন নাগরিক দেশের জন্য ততটা উপকারী হবেন না। কেন, আজকে সমাজের মেজরিটি যদি সচেতন হয়ে যেত, তাহলে এই যে কারাপশন, এই যে দুর্নীতি আছে, সেটা অনেকটাই কম হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।